সবাইকে শুভেচ্ছা। আমাদের মূল সমস্যা শুরু হয় কিন্তু ২০১১ সালে, যেখান থেকে আমরা বলতে পারি যে বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শৃঙ্খলা এখন যে বিপর্যয় ঘটছে তার সূত্রপাত হয় ২০১১ সালে। আমাদের অনেকেরই হয়তো মনে থাকবে ২০১১ সালের ২১শে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় একটা পরিপত্র জারি করেছিল, যার শিরোনামটা ছিল এরকম: শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রহিতকরণ নীতিমালা। আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, যারা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে আছি বা যারা অভিভাবক আছি, যাদের এই টিনেজ ইয়ার বা বয়সন্ধিকালের শিক্ষার্থী রয়েছে, আমরা খেয়াল করতে পারবো যে এই নীতিমালাটা যখন জারি হলো, এই নীতিমালা জারির পর থেকে কিন্তু মূলত শিক্ষা প্রতিষ্ঠানের হাতে এবং শিক্ষকদের হাতে বিদ্যালয়ে বা শিক্ষার্থীদের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার যে সাধারণ বা স্বল্প ক্ষমতাটাও ছিল, সেটাও তাদের হাত থেকে কিন্তু হাতছাড়া হয়ে যায়। কারণ এর মাধ্যমে শিক্ষকরা শ্রেণীকক্ষে যেভাবে শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেন তার সমস্ত উপায় নিষিদ্ধ হয়ে যায়। সেই পরিপত্রে কিন্তু শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের একটা দীর্ঘ তালিকা লেখা থাকে। তার মধ্যে যেমন এরকম আছে: বেত্রাঘাত, রোদে দাঁড় করিয়ে রাখা, তারপরে কানেদের উঠবস কারানো, এ সকল সমস্ত শাস্তি নিষিদ্ধ করা হয়। এবং শিক্ষা মন্ত্রণালয় যখন সেই পরিপত্রটা জারি করলো, তখন শিক্ষা মন্ত্রণালয় সরকারের সাথে সাথে আমাদের দেশের প্রথাগত মিডিয়া হোক বা সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, তারা বিষয়টাকে এত ফলো করে প্রচার করলো যে যেটা একটা বিপ্লব হয়ে গেছে। এবং সেটা শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান জানার আগেই, অভিভাবক পিতামাতা জানার আগেই সেটা শিক্ষার্থীরা জেনে যায়। এবং শিক্ষার্থীরা কি জেনে গেল? যে আমাদের শিক্ষকরা এখন আর আমাদের কোনো শারীরিক শাস্তি দিতে পারবে না। এখন চিন্তা করে দেখেন, 11 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীরা, যাদেরকে আমরা বয়সন্ধিকালের শিক্ষার্থী বলছি, তারা জেনে গেল যে তাদের শিক্ষকরা তাদেরকে কোনো শাস্তি দিতে পারবে না। এটার ফলাফলটা কি হতে পারে? এবং আপনারা যা ভাবছেন বা আমি এই মুহূর্তে যা ভাবছি তাই হয়েছে। ফলাফল ছিল ভয়াবহ। আমাদের একটা সাধারণ অভ্যাস আছে, আমরা যখন কোনো কিছু লিখতে যাই, নিয়ম কানুন শৃঙ্খলা কোনো নির্দেশনার জন্য ডিটেলস লিখি, আমরা অনেক বেশি লিখি এবং সব লিখে ফেলি। এবং আমরা লিখতে বসলেই মনে হয় আর কোথায় কি আছে। এটা কিন্তু বাজারের যখন আমরা লিস্ট করতে বসি তখনও কিন্তু আমাদের হয়। যা প্রয়োজন তাও লিখি, যা প্রয়োজন নাই তাও মনে করা লেখার চেষ্টা করি, যে আরও কি দরকার, আরও কি দরকার, কোনটা দরকার না সেটাও আমরা লিখি, যেটা আগামী 5 বছরে 6 মাসে দরকার হতে পারে সেটাও কিন্তু আমরা বাজারের তালিকায় ঢুকিয়ে দিই। তা আপনারা এই তালিকাটা ডাউনলোড করে পড়তে পারেন, এখন ওয়েবসাইটে পাওয়া যায়। সেটার দীর্ঘ একটা তালিকা রয়েছে সেখানে। এবং পরিপত্রে তালিকাটা এভাবে উপস্থাপন করা হয়েছে যে আমাদের দেশের শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানে যান বা শ্রেণীতে যান শুধুমাত্র শিক্ষার্থীদেরকে মারার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো শিক্ষকই কিন্তু বিনা কারণে কোনো শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে শাস্তি প্রদান করেন না। যখন একজন শিক্ষক দেখেন যে তিনি বারবার নিষেধ করছেন, তারপরেও শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী এমন কোনো আচরণ বা এমন কোনো কাজ করছে যেটার মাধ্যমে তার নিজের বা তার শ্রেণীর অন্য বন্ধুদের, সহপাঠীদের বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সেটা ক্ষতিকর হতে পারে, তখনই কেবলমাত্র তিনি সেই শিক্ষার্থীকে শাস্তি দেন। এই যে শিক্ষক শিক্ষার্থীকে যে শাস্তিটা দিলেন, এই শাস্তির অর্থ কিন্তু এই না যেটাতে একটা প্রতিশোধ আছে, বরং এই শাস্তির মাধ্যমে এটা বোঝানো যে শিক্ষার্থীকে যে তুমি যে কাজটা করেছো এই কাজটা অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, এবং তোমার এই কাজটার কারণে এই জায়গায় বা এই মানুষের এই ক্ষতি হয়েছে বা হতে পারে, এবং ভবিষ্যতে তুমি এই কাজটা আর করবে না। এটা বোঝানোর জন্যই মূলত সেই শাস্তিটা এতদিন দেওয়া হতো। সেটা আমি ২০১১ সালের আগের কথা বলছি। এবং এই উপলব্ধি যখন শিক্ষার্থীর মধ্যে তৈরি হয়, সেই উপলব্ধি থেকে কিন্তু শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য সচেতন হয় এবং নিজেদেরকে তারা তৈরি করে, এবং তারা একই ভুল আর বারবার হয়তো তারা করে না। একটা মৌলিক বিষয় আমরা হয়তো অনেকে বুঝতে ভুল করি, সেটা হচ্ছে যে শাসন এবং নির্যাতন বিষয়টা কিন্তু এক না। একজন শিক্ষক যখন শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে তার শিক্ষার্থীদের অপ্রত্যাশিত আচরণ নিয়ন্ত্রণ করার জন্য কোনো একটা কঠোর অবস্থান নেন, তখন সেটা কিন্তু নির্যাতন না, সেটাকে আমরা বলতে পারি শাসন করা। অথচ আমাদের দেশে ধীরে ধীরে মানুষের মধ্যে, সবার মধ্যে না হলেও অনেকের মধ্যে এমন একটা ধারণা তৈরি হয়েছে যে শিক্ষার্থীদের কোনো অন্যায় বা অপরাধের বিরুদ্ধে কঠোরতা যদি শিক্ষক দেখান বা সমাজ দেখায়, তাহলে সেটাই হচ্ছে নির্যাতন। অন্যদিকে শিক্ষকদেরকে এমন এক জায়গায় দাঁড় করানো হয়েছে যে তিনি যদি এসবের বিরুদ্ধে কোনো কথা বলেন বা যদি কোনো নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং যদি শৃঙ্খলা রক্ষার চেষ্টা করেন, তাহলে তিনিও অপরাধী। অথচ খেয়াল করে দেখেন, শ্রেণীকক্ষে কিন্তু শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শিক্ষকেরই, অথচ তাকে আমরা শৃঙ্খলা রক্ষা করতে দেব না। এর ফলে কি হয়েছে? এক শ্রেণীর শিক্ষার্থীরা বুঝে গেছে যে এই তাদের যে শিক্ষক রয়েছেন বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছেন, তারা মূলত তাদের বিরুদ্ধে অসহায়, এবং তারা বুঝে হোক না বুঝে হোক যদি কোনো অন্যায় করে বা অপরাধ করে,
তাহলে তাদের শাস্তি পাওয়ার কোনো ঝুঁকি নেই। ফলে যেটা হয়, শিক্ষার্থীদের মধ্যে, সবার মধ্যে না হলে অনেকের মধ্যে নিয়ম অমান্য করার, শৃঙ্খলা ভাঙার একটা প্রবণতা কিন্তু তৈরি হয়েছে। এই যে বর্তমানে আমরা অনেক সময় আমাদের চারপাশে দেখি, অনেক কিশোরদের মধ্যে বা অনেক তরুণদের মধ্যে দেখা যায় সহিংস একটা আচরণ, তারপরে বুলিং করার প্রবণতা, যৌন হয়রানি বা যৌন আক্রমণ করার একটা প্রবণতা। আমরা যদি একটু খোঁজ নেই তাহলে দেখব তাদের এই আচরণের শুরুটাই হয়েছিল বিদ্যালয়ে থাকতে এবং মাধ্যমিক স্তরে থাকা অবস্থায়। অর্থাৎ আরো যদি স্পেসিফিকলি আমি বলি তাহলে আমি বলতে পারবো যে অষ্টম থেকে দশম শ্রেণীর মধ্যে সাধারণত এই ধরনের প্রবণতার প্রথম প্রকাশ পায়। মনস্তত্ত্ববিদ সিগমুন্ড ফ্রয়েডের কথা আমরা সবাই জানি। তিনি বিশ্বাস করতেন যে আইন, কর্তৃত্ব, অপরাধবোধ এবং শাস্তির ভয়ের দ্বারা মানুষের আগ্রাসী প্রবৃত্তি সংযত থাকার কারণেই সভ্যতা টিকে থাকে। তিনি যুক্তি দেন যে সমাজ পাশবিক শক্তিকে সম্মিলিত আইন ও শাস্তি দ্বারা প্রতিস্থাপন করে। তিনি আরো বলেন যে অভ্যন্তরীণ নৈতিক সংযম, যেগুলাকে তিনি সুপার ইগো নামে অভিহিত করেছেন, এবং এক্সটার্নাল সামাজিক নিয়ন্ত্রণ ছাড়া আগ্রাসী এবং সমাজবিরোধী প্রবৃত্তিগুলো উদ্বুদ্ধ হতে পারে। অর্থাৎ কেবল নৈতিক শিক্ষাই যথেষ্ট নয়, সামাজিক কাঠামো, আইন ও শাস্তির ধারণাও মানুষের আচরণ নিয়ন্ত্রণে অপরিহার্য। আর আমরা যদি আমাদের দেশের কিশোরদের কথা চিন্তা করি তাহলে ফ্রয়েডের এই যুক্তি আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের আত্মনিয়ন্ত্রণ এখনো পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি, যেহেতু তারা এখনো বয়সন্ধিকালে রয়েছে। আমরা যদি শৈশবই এ সকল কিশোরদের সাথে নিয়ন্ত্রণের শেকলটা ছেড়ে ফেলি তাহলে বড় হয়ে কিন্তু তারা অনিয়ন্ত্রিত হয়ে উঠতে পারে, যেটা এখন অনেকে হয়েছেও। আমরা যদি আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন বিষয়গুলো একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব আইনের শাসন এবং শাস্তির ভয় ছাড়া মানুষের আগ্রাসী প্রবৃত্তি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। রাষ্ট্র বা এই সমাজে প্রতিটি ক্ষেত্রে নিয়ম ভঙ্গের জন্য শাস্তির ব্যবস্থা রাখা আছে বলেই কিন্তু আমাদের সমাজে এখনো শৃঙ্খলা টিকে আছে। মানুষ কেবল নৈতিক বুদ্ধিই আইন মানে না, সামাজিক নিয়ন্ত্রণ, শাস্তির আশঙ্কা ও জবাবদিহিতাও তার আচরণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি কিশোর যদি ছোটবেলা থেকেই শিখে যায় যে নিয়ম ভাঙলে তার জন্য কোনো বাস্তব পরিস্থিতি নেই, তাহলে কিন্তু সেই কিশোরের মধ্যে দায়িত্ববোধ গড়ে ওঠা কিন্তু খুব কঠিন। তবে হ্যাঁ, এটা আমাদের সবারই স্বীকার করতে হবে যে সেই শাস্তি হবে সীমিত, ন্যায়সঙ্গত এবং নিয়ন্ত্রিত। তবে আমরা যদি শাস্তির ধারণাটাই একেবারে অস্বীকার করে ফেলি তাহলে কিন্তু সমাজের শৃঙ্খলাটা ভেঙে পড়বে, এবং যেটা অনেক ক্ষেত্রে পড়েছেও। যেই নীতিমালার বা যে পরিপত্রের কথা এতক্ষণ আলোচনা করলাম, শিক্ষা মন্ত্রণালয়ের সেই পরিপত্রের উদ্দেশ্য হয়তো ছিল মহৎ, কিন্তু সত্যিকারভাবে বলতে গেলে তার প্রায়োগিক ফলাফল হয়েছে ভয়াবহ। এবং পরিপত্র জারি করে শিক্ষার্থীদেরকে জানিয়ে দিলাম যে এখন থেকে তাদেরকে আর কেউ শাসন করতে পারবে না, তাদের আর শাসনের কোনো ভয় নেই। এবং এই যে প্রভাব, এই প্রভাব কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে গিয়ে সে সকল শিক্ষার্থীদের বাড়িতে পর্যন্ত পড়েছে, অর্থাৎ পরিবারে বাবা মায়ের উপর পর্যন্ত এফেক্ট করেছে। খোঁজ নিলে আমরা জানতে পারবো যে ওই সময়টার পর থেকে বাবা মায়েদের পক্ষেও কিন্তু তাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে, কারণ বাবা মা অনেক ক্ষেত্রে তাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা নিতেন। বাবা মা যেখানে ফেল করতেন সেখানে তারা শিক্ষা প্রতিষ্ঠানের সহায়তা নিতেন, কিন্তু যেখানে শিক্ষা প্রতিষ্ঠানই ফেল করলো সেখানে বাবা মা আর কোথায় যাবে? বিশেষ করে যে সকল বাবা মায়েদের এই 11 থেকে 18 বছর বয়সী সন্তান রয়েছে, তারা সহজেই বুঝতে পারছেন যে তাদের সন্তানদের নেতিবাচক আচরণ বর্তমানে কতটা ভয়াবহ। এখন এই সময়টাতে এসে এই বয়সে অনেক ছেলে মেয়ে তাদের বাবা মায়ের প্রতি যথাযথ শ্রদ্ধা এবং ভয় প্রদর্শন করে না, তাদের কথা অমান্য করে। এছাড়া পড়াশোনার প্রতি তাদের একটা অমনোযোগিতা, একটা অনীহা তৈরি হয়েছে, সব কিছুর প্রতি একটা ড্যাম কেয়ার ভাব তৈরি হয়েছে। এই সকল কিশোররা মনে করতে পারছে যে তারা যা খুশি তাই তারা করতে পারে এবং এজন্য তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। এখন আমরা যারা চারপাশে আছি, আমরা যদি শুধুমাত্র এই পুরো বিষয়টাকে, যে এটা তো জেনারেশন গ্যাপ, এই জেনারেশন গ্যাপ বলে যদি শুধু চালিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু যেটা বাস্তব সমস্যা বা প্রকৃত সংকট সেটা কিন্তু আড়াল করা হবে। তো আজকে এই পর্বটা আমি আর বাড়াতে চাচ্ছি না, আমি মনে করছি যে ইতোমধ্যে অনেক বড় হয়ে গেছে। চেষ্টা করব পরবর্তী অংশে বাকিটা বলার জন্য। তো আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।